আগে বেশিরভাগ ভাতিজা যারা বলে তারা অনেকেই নাই, উনি আপনাদের সামনে কথা বলতেন। শুধু বয়সের কারণে যে উনি অসুস্থ তাই নয়, এই বিগত 18 বছরে তার উপরে এমন অত্যাচার নির্যাতন করা হয়েছে এটা বলে শেষ করতে পারবো না। বিশেষ করে 2018 নির্বাচনে সবাই আপনারা জানেন আমাদের ভোট কেন্দ্রে কিভাবে তাকে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে আমাদেরকে কোপানো হয়েছিল, এবং এটার সাথে এলাকার 2-1 জন স্থানীয় মানুষ জড়িত ছিল। রাজনীতিটাকে নষ্ট করেছে এলাকার কিছু মানুষ, এবং আমাদের যে একটা বন্ধন ছিল সেটাকে তারা ভেঙে চুরমার করে তাদের নিজের স্বার্থকে তারা পূরণ করেছে। তো আজকে যেই কথাটি আমি আজকে বলতে চাচ্ছি, এখানে সমস্যার কথাগুলো আমি ইনশাল্লাহ তুলে ধরব। আমরা সে আগের পুরনো জায়গায় ফেরত যেতে চাই। আমি যদি নির্বাচিত হই আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থায়, আমাদের এলাকার যে শাসন ব্যবস্থা ছিল, যেখানে মুরব্বীদের গুরুত্ব ছিল, তাদের সম্মান দেওয়া হতো, তাদের বড় চেয়ারটিতে মুরব্বীদেরকে বসতে দেওয়া হতো, এবং মুরব্বীদের পরামর্শের মাধ্যমে এলাকায় বিভিন্ন সমাজের যে সমস্যা ছিল সেগুলো সমাধান করা হতো। আমি সেই জায়গায় ফেরত যেতে চাই, কিন্তু তার সাথে আমি কিছু যোগ করতে চাই। আমরা বিগত 18 বছরে দেখেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই সমাজে প্রভাব বিস্তার করেছে। প্রভাব বিস্তার করতে গিয়ে বহিরাগত গুন্ডা পান্ডা এলাকায় নিয়ে এসে এলাকার স্থানীয় মানুষদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তাদেরকে অপমান, অপদস্থ করেছে। এটা কি সত্য না মিথ্যা আমার মুরব্বীরা? যেটা অ্যাটলিস্ট আমাদের এলাকায় কোনোদিন ছিল না। বহিরাগত একেবারে কম বয়সী ছেলেদেরকে গুন্ডা বানিয়ে আমাদের মুরব্বীদেরকে, আমাদের সম্মানিত সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, তাদেরকে ভয় দেখা হয়েছে, তাদের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে। কেন? যারা সম্মানিত ব্যক্তি তারা তো তাদের সম্মানের দিকটাই চিন্তা করবে যে আমার সম্মানটা আমার কাছে থাক, আমি করতে গেলে আমার সম্মান তারা রাখবে না। তাই সমাজের যারা দায়িত্ব, যাদের মাধ্যমে দায়িত্ব পালন করানোর দরকার ছিল, তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি আমার বাবাকে দেখেছি, উনি এমপি থাকে অবস্থায়, যদিও আমি দেশের বাইরে ছিলাম, আমি 2006 থেকে 2007 একটি বছর তাকে আমি দেখেছি মানুষের সাথে উনি কিভাবে কাজ করেছেন। আমি আমাদের রাজনৈতিক দলের অনেক নেতাকে দেখেছি, আব্বু ডেকে আনছেন যে তুমি ওই এলাকার অমুক মুরব্বীর কাছে যাবা, ওনার পরামর্শ নিয়ে ওই সমস্যাটা ওনাদেরকে নিয়ে তুমি সমাধান করে দিবা। উনি কিন্তু বলেন এই তুমি যাও, তুমি মাতব্বরি করো। উনি বলেছেন এলাকার ওই মুরব্বীর কাছে যাবা, উনি যেভাবে পরামর্শ দিবেন সেইভাবে তোমরা এলাকার সমস্যার সমাধানে কাজ করবা। আমি সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বীরা, এলাকার আলেম সমাজ, তাদের যে সম্মান, সেটা আমি তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। আমি চাই যে এলাকার মধ্যে, মহল্লার মধ্যে একটি জায়গা তৈরি হোক, একটি টেবিল তৈরি হোক, যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমাদের এলাকায় অনেক আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকার স্থানীয় মানুষ আছে যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করছেন, কিন্তু আজকে সেগুলি প্রায় বিলুপ্তির পথে। অনেক খেলাধুলার মাঠ ছিল, খেলাধুলার জন্য ক্লাব ছিল, অনেক সামাজিক মানুষের উপকারে আসার জন্য অনেক সামাজিক সংগঠন ছিল, সেগুলি বিলুপ্তির পথ, তারা বিলুপ্ত করে ফেলেছে। তারা এই ধরনের অনেক মানুষ এখানে আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, আলেম সমাজের, আমাদের এলাকায় অনেক দেশ বরণ আলেমরা বসবাস করে, তাদেরকেও সম্মান দেওয়া হয়নি। এবং যেটা আমি যোগ করতে চাই, কারণ সময়ের সাথে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তা, ধ্যান ধারণা, কাজের ধরন আমাদের পরিবর্তন আনার প্রয়োজন বোধ করছি আমি। আমাদের সমাজে বাড়িওয়ালা, ভাড়াটিয়া, আমাদের এলাকার যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, আমাদের এলাকার একজন পানের দোকানদার, একজন চায়ের টং দোকানদার কিন্তু এই সমাজে বসবাস করে, তাহলে তো সেই এলাকার এই সমাজের অংশ নাকি না? তাহলে তাদেরও মতামতের জায়গা তৈরি করতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কারণ যেই পথে আমরা
বাড়িওয়ালারা হাঁটি, তারাও কিন্তু এই পথেই হাঁটে এই সমাজে। আমি একজন বাড়িওয়ালা হিসেবে যেই সমস্যা মোকাবেলা করি, তারাও কিন্তু একই সমস্যা মোকাবেলা করে। তো আজকে আমাদের একটি জায়গা তৈরি করা দরকার, যেখানে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, ওই যে আমাদের সম্মানিত ব্যক্তিদের কথা বললাম আমি, তারা যাতে তাদের সাথে বসে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারে, এবং ওই যে আমার এলাকার এই মুরব্বীরা, আমাদের আলেম সমাজ, আমাদের সম্মানিত ব্যক্তিরা, তারা কিভাবে সমস্যার সমাধান করবে সেটি তার উপায় বের করবে। এই যে আমাদের যুবকরা আছে, আমাদের দলের নেতৃবৃন্দ আছে, এই সমাজেরই অংশ, তারা দৌড়ায় দৌড়ায় আপনাদের এলাকার সমস্যার সমাধান করবে। সেই সমাজ ব্যবস্থা আমি এই এলাকায় গড়তে চাই আপনাদের সহযোগিতায়, এবং সেটি যদি আমরা করতে সক্ষম হই, তাহলে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এটা আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি। তাহলে ওই যে রাজনৈতিক নেতার প্রভাব বিস্তার, যে উনি গুন্ডা পালবেন, উনি মাদক ব্যবসায়ী পালবেন, উনি কিশোর গ্যাং পালবেন, সেটা করার কোনো সুযোগ তার থাকবে না। এটা কি আমরা চাই না? কারণ বিগত 18 বছর তো যে রাজনৈতিক নেতারা এই এলাকার মানুষকে শোষণ করেছে, অন্যায় করেছে। আপনারা কি চান আবার কোন রাজনৈতিক দলের নেতা, এই আপনাদের এলাকার একজন নেতা, সে আবার আপনাদের উপরে একইভাবে প্রভাব বিস্তার করবে? এটা কি আমরা চাই? আমরা চাই না। তাই সমাজে যদি আমূল পরিবর্তন আনতে চাই আমরা, আমাদেরকে এই ব্যবস্থায় সকলকে সহযোগিতা করতে হবে, এবং এই জায়গায় এমন একটি জায়গা তৈরি করতে হবে যেখানে মানুষ মতামত ব্যক্ত করার জায়গা পাবে এবং মুরব্বীরা সিদ্ধান্ত দিবে। আমরা যুবকরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করবো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব, এবং সেটি যদি আমরা করি, তাহলে মাদক ব্যবসায়ী বলেন, কিশোর গ্যাং বলেন, সমাজে বিবিধ যে সমস্যাগুলি আছে, ওই টেবিলে বসে আমরা সমস্যার সমাধান করতে পারব। আমি একটা সুস্পষ্ট বক্তব্য আমি এখানে আপনাদের সামনে বলতে চাই, কোন মাদক ব্যবসায়ী আমার এলাকায় থাকতে পারবে না ভাই। কোন মাদক ব্যবসায়ী যেই হন, স্থানীয় হন আর ভাড়াটিয়া হন, মাদক সম্রাট হন আপনি, ভাই আমার এলাকায় আপনার থাকার কোনো জায়গা আমি দেব না, আমি দেব না। আপনি যেখানেই লুকিয়ে থাকবেন, আপনাকে খুঁজে বের করে আমি পুলিশের হাতে দেব। আমার এলাকায় ফেরত আসার কোন সুযোগ আমি তৈরি করে দেব না। এখন এটার সাথে আরো কিছু কথা আছে, যে মাদক ব্যবসায়ীরা এখানে জায়গা পায় কিভাবে? সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাব থাকে, অথবা সমাজের অনেক প্রভাবশালী পরিবার থাকে বা ব্যক্তিবর্গ থাকে, তাদের ছত্র ছায়ায় এই মাদক ব্যবসায়ীরা এলাকায় অবস্থান করে। যেই কথাটা আমি একজন রাজনৈতিক ব্যক্তি না, আমি তো দল করি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে গড়া দল, যেই দল বাংলাদেশী জাতীয়তাবাদকে বিশ্বাস করে, সবকিছুর আগে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, সেই দলের আমি একজন কর্মী। আমার দলের কোন নেতা কর্মী, আমি আমার দল দিয়ে বোঝাচ্ছি, তার মানে সকল দল, আমার দলের কোন নেতা কোন কর্মী এলাকায় বসবাস করে, যদি তাদের মাধ্যমে প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন ভাবে কোন মাদক ব্যবসায়ী, কোন কিশোর গ্যাং, কোন আজে বাজে লোককে তারা তাদের বগলের তলে রাখে, ওই মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের নেতৃবৃন্দ তো জেলে যাবে, সাথে সাথে আমার দলের সহ যেই দলের নেতাই হন, আপনি যদি তাদেরকে প্রশ্রয় দেন, আপনাদের সেই 18 বছরের দেখানো সমাজ আমরা ফিরত আসতে দেব না ইনশাআল্লাহ। আমি যতক্ষণ সুস্থ থাকবো, আল্লাহ পাক যতক্ষণ আমাকে কাজ করার জন্য জীবিত রাখবেন, সেই পুরনো ব্যবস্থা ফেরার কোনো সুযোগ হবে না। এটা আমি আমার মুরব্বীদের সামনে কেন বললাম, কারণ আমার দলের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, তাদেরকে আপনাদের সামনে রেখে তাদেরকে আমি সতর্ক করলাম। আর একটি সহযোগিতা আপনাদের দরকার। অলিতে গলিতে কিশোর গ্যাং, ভাই আমরাও তো এই এলাকায় বড় হয়েছি,
আমার বয়স মনে হয় 13 বছর ছিল যখন আমি আমেরিকায় চলে যাই। আরে ভাই 13 বছর পর্যন্ত আমি কিশোর গ্যাংয়ে তো এই শব্দটাই শুনি নাই। এই কিশোর গ্যাংয়ের মূল উৎপত্তির কারখানা হচ্ছে আওয়ামী লীগ। এবং এই এলাকার ওই যে বললাম 2-4টা ফ্যামিলি আছে, তারা এলাকায় কিশোর গ্যাংকে তৈরি করেছে। কারণ ওই যে ওই অভদ্র বেয়াদব এদেরকে দিয়ে আমাদের এলাকার মানুষকে অসম্মানিত করেছে। দেখা যায়, গবেষণায় দেখা গিয়েছে যে কিশোর গ্যাংয়ের বেশিরভাগ যে সদস্য হয় তারা দেখা যায় এলাকার স্থানীয় মানুষের ছেলেপেলেরা হয়, আর কিছু সংখ্যক বহিরাগত হয়। তো আমি এখানে আমার অনেক অভিভাবকরা বসে আছেন, আমার স্বজনরা, আমার আপন এলাকার আপন মানুষরা বসে আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর নিব যে তারা কোন কিশোর গ্যাংয়ের অংশ কিনা। যদি থাকে আমরা তাদেরকে বিরত করার চেষ্টা করব। যদি বিরত না করেন, যখন আমরা ধরা শুরু করব তখন কিন্তু আমার কাছে আসলে আপনি আমার চাচা, আপনি আমার মামা, আমি আপনার নাতি, বা আপনি আমার এলাকার স্থানীয় ভোটার, আপনি অমুক, আপনি তুমুক, সেটা বলে কিন্তু আমার কাছে কোনো পার পাবেন না ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি যে আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক করব, যদি কোনো কিশোর গ্যাংয়ের অংশ হয়ে থাকে তাদেরকে বিরত রাখবো, তাদেরকে ঘরে ফিরিয়ে আনবো, আর না হলে তাদেরকে আইনের আওতার সামনে আসতে হবে। প্রিয় এলাকাবাসী, কিছু সমস্যা এলাকার একেবারেই কমন, যেটা দেশ মানে আমাদের এই ঢাকা 4-এর যে 9টি ওয়ার্ড সব জায়গায় একই সমস্যা। সবচেয়ে বড় সমস্যা আমার এই এলাকার জলাবদ্ধতা, তাই না? যুগের পর যুগ, মানে কোনো শেষ নাই, কোনো যুগের পর যুগ। আমিও অবাক হই ভাই, যুগের পর যুগ একটা সমস্যা সমাধান হয় না আমাদের এলাকার মানুষের জন্য। একটা অভিশাপ আকারে আমাদের মাথার উপরে বসে আছে, তাই না? অথচ বিগত 18 বছর যাবৎ হাজার হাজার কোটি টাকা ডিএনডি বাঁধ রক্ষা বা ডিএনডি বাঁধ শেষ প্রকল্প নামে তারা ব্যয়ের নামে লুটপাট করেছে। এই যে এলাকার বিনা ভোটে যারা এমপি হয়েছিল, নাম বলতে লজ্জা হয় আমার, এরা লুটপাট করে এই অর্থগুলি নিয়ে গেছে, কোনো কাজে আসে নাই। আমাদের এলাকার যুগের পর যুগ, মানে এই পুরো অর্থ এলাকা 52 নম্বর ওয়ার্ড, 53 নম্বর ওয়ার্ড, আমাদের এই নামাসাপুর এলাকার মানুষ এই জলবদ্ধতার কারণে এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, বিভিন্ন পানিবাহিত রোগের আক্রান্ত হয়ে আমাদের অনেক স্বজনরা মৃত্যুবরণ করেছে, তাই না? আমাদের এই যে খাল, এই খালটি আমি এই 111-এর পরে দেশে আসার পর থেকে এমনই দেখছি, কোনো পরিষ্কার হয় না রে ভাই। এখানে আমি গাছগাছালি দেখছি, তাই না? কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, পরিষ্কার করা হয় নাই। এই খালের পানি দিয়ে এই খালটা পরিষ্কার থাকলে আমাদের এই নামাসামপুরের পানিটা কিন্তু বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ে, আর ওই পিছনের অংশগুলি ওই সবুজপাড় আপনার বৃষ্টির পানিগুলি দিয়ে একবার শীতলক্ষ্য নদীতে গিয়ে পড়ে। তো এইটা তো একটা সমস্যাই, তার উপর দিয়ে শেখ হাসিনার ভাতিজা আরেক চোর, তাই না? মানে শেখ মুজিবের বাপের সম্পত্তি আমাদের এলাকার মানুষের জায়গা জমি জোর জবরদস্তি করে খালের পাশ দিয়ে কয় ফিট করে জানি, দুই পাশে 30-60 ফুট নিয়ে যাবে, বাপের সম্পত্তি মনে করছে, তাই না? কোনো ক্ষতিপূরণ নাই, সবকিছুর শেষ আছে। আল্লাহ পাক মানুষের ধৈর্যের সীমা যখন পার হয়ে গেছে, আল্লাহ পাকের যে সীমা রেখা আছে, যেটা যখন পার হয়ে গেছে আল্লাহ পাক বিচার করে দিছে না? আমি আপনাদের সন্তান, বিভিন্ন সময় সরকার পরিকল্পনা নিবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, কিন্তু সরকার তো
কোন জমি যদি অ্যাকোয়ার করতে চায়, অধিগ্রহণ করতে চায়, তখন সরকার কি করে? জমির মূল্য দেয়। জমির মূল্য সরকার 3 গুণ বেশি দেয়, অনেক ক্ষেত্রে 5 গুণ বেশিও দেয়, যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না থাকে। তো আমাদের এলাকায় ইনশাল্লাহ, আমি আপনাদের সন্তান, তো আমি বেঁচে থাকতে এই এলাকার জমি যেমন সরকার নিয়ে যাবে আর ক্ষতিপূরণ দেবে না, সেটা হওয়ার কোনো সুযোগ আমি অ্যাটলিস্ট বেঁচে থাকতে হতে দেব না। আমাদের এলাকা আজকে অনেক ঘনবসতি হয়ে গেছে। এত মানুষ আমরা যখন ছোট ছিলাম, এত মানুষ এলাকায় বসবাস করেনি। আজকে নামাশামপুরে আজকে অনেক মানুষ বসবাস করছে, এলাকায় বাইরে থেকে এসে বাড়ি ঘর করেছে। কারণ কি? কারণ বলেন তো আপনারা? একটি কারণ হচ্ছে যে বিএনপির আমলে এই নামাশামপুরে আমাদের সন্তানদের জন্য, আপনাদের সন্তানদের জন্য এই সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে আমার বাবা এখানে মুরব্বীদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। যখন এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, প্রতিষ্ঠা পায়, মানুষ সেখানে গিয়ে বসবাস করা শুরু করে, তাই না? এই বিগত 18 বছর এই শিক্ষা প্রতিষ্ঠান যে স্কুল ছিল, স্কুলই ছিল, মানে হাই স্কুল ছিল, তাই না? তারা এটিকে কলেজে রূপান্তরিত করে নাই। তারা কোন জায়গায় ব্যস্ত ছিল বলেন তো? বলেন, আপনারা বলেন। বিগত 18 বছর ধরে সানজিদা আর বাবলা, এরপরে আসছে, আর এরপরে আসছে কে? আওলাদ। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে বরঞ্চ আমাদের সন্তানদের জন্য 18 বছরে তারা কলেজ করে ফেলতে পারতো, তারা ডিগ্রি কলেজে করতে পারতো না এই এলাকার মানুষের জন্য, কিন্তু তারা করে নাই। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ লোপাট করে তারা নাম পরিবর্তনে ব্যস্ত ছিল। সালাউদ্দিন সাহেবের নাম তো এখানে রাখা যাবে না। এটা কি সত্য না মিথ্যা? তো এই এলাকার মানুষের দোয়ায় আমি মুরব্বীদের কথা অবশ্যই, যারা আজকে নাই তাদের কথা আমি স্মরণ করতে চাই। কারণ আমার বাবার মুখে আমি সবসময় শুনি যে নামাশামপুরের কয়েকজন মুরব্বীর কথা, যে তাকে যে নসিহত করে গেছেন, তাকে যে পরামর্শ দিয়ে গেছেন, এই কথাগুলি আমাকে উনি বলেন, আমাকে শোনান উনি। এবং আমি খুব খুশি হই যখন আমার বাবা আমাদের মুরব্বীদের কথা আমাদেরকে বলেন, কারণ আমি ওই নসিহত আমি নিজের জন্যও নেই। কারণ উনি তো এই মুরব্বীরা শুধু আমার বাবাকে দিয়ে না, আমাদেরকেও দিয়ে গেছে। যে নসিহত করে গেছেন সেটা শুধু আমার বাবাকে করে নেই, আমাকেও সহ করে গেছেন, যেহেতু আজকে আমি তার সন্তান হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমার বাবা তখন একেবারে টকবকে যুবক, 1991 সনে, আমার থেকেও কম বয়স ছিল উনি যখন এমপি হয়েছেন। এলাকার আমি আমাদের মরহুম সলিমুল্লাহ সাহেবের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মরহুম মফিজ মিয়া, মানে মফিজ কাকা, আমাদের যে নামাশামপুর রেল লাইনের, তার কথা স্মরণ করি। আমি মরহুম সালাউদ্দিন কাকার কথা স্মরণ করি। আমি মরহুম আলম মেম্বার, ওনার কথা স্মরণ করি। আর এখানে অনেক তৎকালীন যুবক ছিলেন, আজকে মুরব্বী হয়ে গেছেন, তারা নিরলস পরিশ্রম করে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। তারা দূর দূরান্তে গিয়েছিলেন। এবং সলিমুল্লাহ সাহেব আমার আব্বাকে একটা কথা বারবার তার মুখে আমি শুনি, সে বলেছিলেন যে দেখ সালাউদ্দিন, তোর জন্য কিন্তু আমরা মুরব্বীরা যাচ্ছি, আমাদের মান সম্মান কিন্তু তুই রাখিস, তুই আর কিছু করিস আর না করিস, তুই আগে ওই দূর এলাকার মানুষের জন্য কাজ করবি, কেননা ওই এলাকার মানুষ তোরে চিনে না। কারণ ওই এলাকার মানুষ, আমরা মুরব্বীরা গেছি, তোরে ভোট দিছে, ওই এলাকার মানুষের ইচ্ছা আগে পূরণ করবে, আমাদের ইচ্ছা পরে পূরণ করিস তুই। এবং সেই তুলনায় সে ওই ড্যামরা, যাত্রাবাড়ি, ওই আপনার নাসিরাবাদ ইউনিয়ন, ওই ত্রিমোহনী, ওই আপনার দক্ষিণগাঁও, মান্ডা, ওই সব এলাকা উনি শহর বানিয়ে দিয়েছিলেন মুরব্বীদের কথা। এই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান, এই আমাদের শ্যামপুর মডেল হাই স্কুল এন্ড কলেজ, আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঢাকার ওই দিক থেকে মানুষ আসে আমাদের এলাকায় বসবাস করছেন। আর একটা সময় আমাদের এলাকার মানুষ ওই দূর দূরান্ত, আমি নিজে আমার বাবার সন্তান হিসেবে
ওই পুরানা পল্টন স্কুলে গেছি এবং মতিঝিল মডেল হাই স্কুলে গিয়েছি। এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তো উনি আমাদের সন্তানদের কথা, আমাদের এলাকার মানুষের সন্তানদের কথা চিন্তা করে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান উনি তৈরি করে গেছেন। কিন্তু 18 বছর চলে গেছে, বিনা ভোটের এমপিরা সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়কে লুটে পুটে শেষ করে দিয়ে গেছে, তারা নাম পরিবর্তনে ব্যস্ত ছিল। অথচ আমার বাবা সাবেক সংসদ সালাউদ্দিন আহমেদ এই 5ই আগস্টের পরে মাত্র 6 মাসের মধ্যে আজকে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে কলেজে রূপান্তরিত করে দিয়েছে। এবং যে পাঠদানের অনুমতি দরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটাও আমাদের অনুমতি দিয়ে দিয়েছে। আমাদের এই এলাকার ভবিষ্যৎ এইখানে লেখাপড়া করবে, এইখানেই কলেজে যাবে, তারা মানুষ হয়ে আপনাদের, আমাদের সমাজের, আমাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। এটাই বিএনপির রাজনীতি। আমাদের এলাকায় আপনারা গ্যাসের কথা বলেছেন, ওই যে আমাদের কামাল কাকা বলেছেন গ্যাসের কথা। আমি ইতিমধ্যে কিছুদিন আগে তিতাস গ্যাসের এমডির কাছে গিয়েছিলাম। আমাদের এলাকার মূলত গ্যাসের সমস্যা হওয়ার একটি বড় কারণ হচ্ছে আমাদের লাইনগুলি অনেক পুরনো এবং মাটি থেকে 15 থেকে 20 ফিট নিচে নেমে গেছে এবং এইগুলিতে এমন লিকেজ হয়েছে যে খুঁজে বের করতে পারে না তারা। এবং দেখা যায় চুলা চালাইলে গ্যাসের পাইপ দিয়ে ময়লা পানি বের হয়, তাই না? তো সেই নতুন করে আমাদের এলাকায় সঞ্চালন লাইন স্থাপন করতে হবে। সেই বিষয়ে একটি নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন। আমরা তাদেরকে বলে এসেছি যে আমরা কোনো ছুটা চাই না। বলেন না যে ওরা আমাকে অনেক কথা বলেছিল, আপনারা শুনলে রাগ করবেন আপনারা। আমি বলেছি আমি কোনো ছুতা শুনতে চাই না ভাই। লাইন পুরনো হয়ে গেছে, নতুন লাইন বসান, মানুষকে গ্যাস দেন। আমরা গ্যাস বিল দেই, আমাদের মা বোনরা রাত দিন 24 ঘন্টা চুলার সামনে একটু পর পর যেতে হয় দুমুঠা ভাত রান্না করার জন্য। গ্যাস বিলও দিচ্ছি, ইলেকট্রিক চুলা খরিদ করতে হচ্ছে, ইলেকট্রিক বিলও বাড়তি দিচ্ছি, আবার এলপিজি সিলিন্ডারের পিছনে ব্যয় করতে হচ্ছে, অর্থও যাচ্ছে, আমাদের মা বোনরা কষ্ট করতেছে, আমরা ভুখা থাকতেছি। সমস্যার সমাধানের কোনো মা বাপ নাই। 18 বছর বাদ দেশের মানুষের কোনো মা বাপ ছিল না। তো সেই বিষয়ে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে বলে আসছি যে আমাদের এলাকায় যে লাইনগুলি 15-20 ফিট নিচে চলে গেছে সেগুলি আপনাদেরকে নতুন সঞ্চালন লাইন স্থাপন করতে হবে এবং আমরা তাদেরকে বাধ্য করব এই নতুন সঞ্চালন লাইন স্থাপন করার জন্য। তিতাসের আরেকটি সমস্যা আছে, দেখেন এই যে খুনি হাসিনা থেকে শুরু করে যত এমপি, যত মন্ত্রী, যত কমিশনার যারা ছিল সব চোর ছিল, সব চোর ছিল। এবং মানে তারা যখন চুরি করছেন তাহলে তো সরকারি কর্মকর্তাদের সামনে চুরি করছেন না? তা আপনি যখন নিজেই চুরি করবেন, তা আপনার নিচে যারা কাজ করবে তারা যখন চুরি করবে আপনি তারে ধমক দিতে পারবেন? তো সেই কাজটি হয়েছে। তারা সহ সকল কর্মকর্তা কর্মচারী, সকল বললে আমার ভুল হবে, এর মধ্যে অনেক ভালো সৎ মানুষও আছে, কিন্তু বেশিরভাগ এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের মানুষের সেবার কথা ভাবে নাই। তারাও এমপি মন্ত্রীদের সাথে ঢালাও ভাবে চুরি করেছে, মানুষের জন্য তারা কোনো কাজ করে নাই, কোনো দায়বদ্ধতা ছিল না, কোনো স্বচ্ছতা ছিল না। আপনারা এখানে পানির কথা বলেছেন, তাই না? সুপ্রিয় পানি নাই। এই যে নামাশামপুর, এই যে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় এই যে পাশে যে পাম্পটি, সেটিকে এই পাম্পটি কে স্থাপন করেছে? বিএনপির আমলে। আচ্ছা, 18 বছর, এত সময় লম্বা সময়, 18 বছরের দুনিয়া চেঞ্জ হয়ে যেতে পারে। তারা একটি নতুন করে পানির পাম্প তারা বসায় নাই, তারা চিন্তাই করে নাই। কারণ তারা তো ওই যে সারাদিন লুটপাট করে ওই যে কেউ গুলশান বনানী, কেউ গোপীবাগ, কেউ ওয়ারিতে থাকছে, ওইখানে তো তাদের পানির সমস্যা হয় নাই। তা আমার এলাকার মানুষের দরদ কিভাবে তারা বুঝবে? তারা তো মানুষের জন্য কাজ করে নাই। এই 18 বছরে 18টা কেন 100টি পানির পাম্প তারা স্থাপন করতে পারতো যদি তারা উদ্যোগ নিত। ইতিমধ্যে আমরা, এটা সেলিম রেজা বললে ভালো হইতো, সেলিম রেজা ভুলে গেছে বলতে, ওয়াসার বিষয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। আমরা কোনো জনপ্রতিনিধি না, আমরা কোনো নির্বাচিত প্রতিনিধি, কিন্তু আমরা এলাকার সন্তান, আমাদের দায়বদ্ধতা আছে।
আমাদের দরদ আছে মানুষের, আমরা দুঃখ কষ্ট একসাথে আমরা ভাগ করে আমরা নিতে চাই। আমরা যেমন দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই, আমরা আনন্দ উৎসব আমাদের মধ্যে ভাগ করে নিতে চাই। আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের দায়িত্ব থেকে আমরা ওয়াসার সাথে যোগাযোগ করেছি এবং ওয়াসা আমাদেরকে বলেছে যে ভাই, আপনাদের এলাকায় এখন 1 ইঞ্চি জায়গাও খালি নাই, আপনারা আমাদেরকে জায়গার ব্যবস্থা করে দেন, আমরা পাম্প স্থাপন করে দেব আপনাদের জন্য। আমাদের এলাকায় অনেক খাস জমি আছে, কিন্তু এখন দখল হয়ে আছে। আপনাদের দোয়ায় আমি যদি সুযোগ পাই, সবার আগে আমি ওই খাস জমিগুলি উদ্ধার করব, ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা জেনে অবাক হবেন যে বর্তমানে এটি তো শ্যামপুর ইউনিয়ন পরিষদ ছিল লম্বা সময়, তাই না? এবং আজকে প্রায় 7 বছর হয়ে গেছে, 8 বছর সিটি কর্পোরেশনের আমরা অন্তর্গত হয়ে গেছি, না 5 বছর 7 বছর আমরা হোল্ডিং ট্যাক্স দেই না? 1 কোয়ার্টারে হোল্ডিং ট্যাক্স না দিলে সাথে সাথে চিঠি পাঠায়, তাই না? তার উপরে কি জরিমানা ধরে, তাই না? এই জরিমানা কাটাইতে আবার আমাদেরকে ঘুষ দিতে হয়, তাই না? অথচ মানুষের সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়ার যেই সুবিধাগুলি পাওয়ার কথা, যেই জনসেবা তাদের করার কতটুকু আমরা পাই? ঢাকা শহরের ভিতরে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ 15টি সংসদীয় আসন। কয়টি? আমাদের একটি। সবচেয়ে অবহেলিত আমার এলাকার মানুষ। এই 15টি আসনের মধ্যে ঢাকা 4-এর মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। তিতাস গ্যাস এলাকার মানুষকে অবহেলিত করেছে, ওয়াসা এলাকার মানুষকে অবহেলিত করেছে, এবং সবচেয়ে বেশি করেছে কে? ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ। হোল্ডিং ট্যাক্স দেই, আমাদের ল্যাম্প পোস্ট নাই, লাইট নাই। ল্যাম্প পোস্ট আছে, লাইট আছে, আলো জ্বলে না। আমাদের রাস্তাঘাট ঝাড়ু দেয় না। আমাদের রাস্তা আছে, ড্রেন করে নাই। ড্রেন আছে, ড্রেন পরিষ্কার করে না। সত্য না মিথ্যা? মশার ওষুধ স্প্রে করে না। সত্য না মিথ্যা? খাল আছে, খাল পরিষ্কার করে না। কোন সেবাটি আমরা পাই? আচ্ছা, 9টি ওয়ার্ড, 3,60,000-এরও কম, একটু বেশি ভোটার, কমপক্ষে 10 লক্ষ মানুষ বসবাস করে ঢাকা 4-এ। আপনারা জেনে অবাক হবেন, আমরা পুরান ঢাকায় যাই না সবাই? পুরান ঢাকায় আপনারা যে গেছেন, আপনারা খেলার মাঠ দেখছেন না? কে কে দেখছেন হাত তুলি? মূলত সবাই দেখছি আমরা। তো ওই এলাকার বাড়িঘর যত কনজাস্টেড, মানে চিপা চাপা, তারপরে ওইখানে খেলার মাঠ পাইছেন না? ওইখানে ঈদগাহ পাইছেন না? আচ্ছা, ওইখানে আপনারা সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার পাইছেন? আচ্ছা, এবার বলেন আমাদের 9টি ওয়ার্ডের মধ্যে কোথায় আছে? আমাদের 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, একটা খেলার মাঠ নাই। আশ্চর্য না? 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র নাই। 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, স্বল্প আয়ের মানুষের জন্য সিটি কর্পোরেশনের একটি কমিউনিটি সেন্টার নাই। 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, ওই আমাদের পশ্চিম কদমতলী ঈদগাহ ছাড়া, ওটা তো আমরা জোর করে আমরা ওটাতে রাখছি, তাই না? ওটা দখল করতে অনেক পায়তারা করছে। আপনারা বলেন তো যে কোথায় ঈদগাহ মাঠ আছে আমাদের? আচ্ছা, আমারে বলেন তো যে আমাদের জুরাইন কবরস্থান ছাড়া আরেকটা কবরস্থান কোথায় আছে এখানে? তো যেইভাবে আমাদের এলাকায় জনগণ বসবাস করছেন, যেভাবে আমাদের জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় তো আমাদের স্বজনদেরকে যে আমরা মানে কাছাকাছি কোনো জায়গায় কবর করব, দাফন দিব, সেই জায়গাটাও তারা তৈরি করে নাই। বিভিন্ন ভাবে আমার এলাকার মানুষকে অবহেলিত তারা করেছে। এই এলাকায় অনেক শ্রমিক ভাইরা বসবাস করে, শ্রমিক বোনরা বসবাস করে, অনেক স্বল্প আয়ের মানুষ এলাকায় বসবাস করে। অথচ তাদের স্বাস্থ্য সেবার জন্য আজকে সিটি কর্পোরেশন 7 বছর আছে, তাদের বাদি দিলাম আমি। 18 বছর সময় পার করছে। এই যে আমাদের রাজুকের যে প্লটগুলি আছে, ইন্ডাস্ট্রিয়াল প্লট, রেসিডেন্সিয়াল প্লট, সবাই চিনি আমরা, চিনি না? ওই জায়গায় 2টা খালি জায়গা আছে, আপনারা খেয়াল করছেন? যেটা খালি জায়গায় রেখে দিয়েছিল এমপি সাহেব, সালাউদ্দিন সাহেব। কেন? একটা হাসপাতাল নির্মাণ করার জন্য। তাকওয়া মসজিদের পাশে আপনারা দেখছেন পিলার দাঁড়ায় আছে, সালাউদ্দিন সাহেব করে রেখে গেছিলেন সবাই পানি চেক করতে। কেন?
একটা কমিউনিটি সেন্টারের জন্য 18 বছর সময় গেছে, তারা ওই কমিউনিটি সেন্টার স্বল্প আয়ের মানুষের জন্য তারা করে নাই। 18 বছর সময় গেছে, তারা এই এলাকার মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল তারা নির্মাণ করেনি। 18 বছর সময় গেছে, আমাদের তরুণদের জন্য একটা খেলার মাঠ তারা করার জন্য একটা জায়গা তারা রাখে নাই। তারা সব লুটে ফুটে দখল করে, নকল দলিল করে বিক্রি করে দিয়ে গেছে। এটা কি সত্য না মিথ্যা? তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি তো আপনাদের সন্তান, খেলাধুলা করে আমরা বড় হয়েছি, তাই না? যত খাস জমি আছে আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের হোক, সিটি কর্পোরেশন, সব উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। আমি সব উদ্ধার করব। যেখানে 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 কমিউনিটি সেন্টার করা যাবে সেখানে কমিউনিটি সেন্টার করব, যেখানে কবরস্থান করা যাবে সেখানে কবরস্থান করব, যেখানে আমাদের স্বাস্থ্য সেবা ক্লিনিক করা যাবে সেখানে স্বাস্থ্য সেবা ক্লিনিক আমি করে দেব, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এবং আমার বাবার একটা স্বপ্ন, সেটা আমি পূরণ করব এলাকার মানুষের জন্য। যে এলাকায় একটি সরকারি হাসপাতাল, আমি আর কিছু পারি না পারি, আমি সরকারি হাসপাতাল নির্মাণ করব। রাতদিন প্রচেষ্টা থাকবে আমার এখানে এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করার জন্য, যাতে আমাদের এলাকার মানুষ অল্পতেই যাতে সামনে গিয়ে তারা স্বাস্থ্য সেবা পেয়ে থাকে। কারণ এলাকার আমরা দেখেছি যে আমাদের স্বজনরা অসুস্থ হওয়ার পরে আমাদের যেতে হয় ঢাকা মেডিকেল কলেজ, আমাদের যেতে হয় ন্যাশনাল হাসপাতাল, আমাদের যেতে হয় মিটফোর্ড, আমাদের যেতে হয় শাহবাগ, অনেক দূরে যেতে হয়। আমাদের স্বজনরা এই বাড়ি থেকে গাড়িতে উঠে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে থাকে। সত্য না মিথ্যা? কি করছে তারা 18 বছর? এলাকার 2-4 জন হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা, এখন এলাকার স্থানীয় ব্যক্তি তারা। তো তারা কেন ভাবেন এলাকার মানুষের জন্য? কারণ তারা ওই লুটপাটের সাথে ব্যস্ত ছিল। আজকে তাদের হাজার কোটি টাকা হয়েছে লুটপাটের মাধ্যমে। সবকিছুর হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ, সকল কিছুর হিসাব নেওয়া হবে। কোন অন্যায় অবিচারকে ছাড় দেওয়া হবে না। এলাকায় ন্যায় প্রতিষ্ঠা করা হবে, ন্যায় বিচার হবে। এবং এটা সমাজের, যে আমি শুরুতে যেভাবে বলেছি, সমাজের শাসন ব্যবস্থা, আপনারা এই সব কিছুর হিসাব নেবেন। কারণ এটা আপনার অধিকার, আপনার হিস্সা, আপনাকেই বুঝে নিতে হবে। প্রিয় এলাকাবাসী, আমার একজন ভাই বলেছেন, আমার মুরব্বী বলেছেন একজন, আমি অনেক মানে আমাদের যে জ্ঞানী গুণী মানুষ সমাজে বসবাস করে, এই যে যখন বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন মানুষকে, আপনি বুঝতে পারবেন জ্ঞানী মানুষ। এটা কেউই বলে নাই, কিন্তু আমার এক মুরব্বী বলছেন যে প্রশিক্ষণ কেন্দ্র দরকার। আমার ভাই প্রশিক্ষণ কেন্দ্রের কথা বলেছেন। কেননা আমার সমাজে অনেক তরুণ যুবকরা বেকার বসে আছে, অনেক মেধাবীরা, তারা বিগত 18 বছরের চাকরি পায় নাই। কেন জানেন? কারণ তারা আওয়ামী লীগ পরিবারে ছিল না। কিন্তু তারা অনেক মেধাবী, তারা যদি তাদের মেধার মাধ্যমে তারা সরকারি চাকরি পেত, তারা দেশের উন্নতির জন্য কাজ করত, তারা লুটপাট করতো না। আমাদের সমাজে অনেক নারীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং ভোটার যদি দেখেন মোটামুটি সমানে সমান পুরুষ এবং মহিলা ভোটার, নারী ভোটার। আমাদের ঘরের নারীরা তো তারা শখে বাড়ি থেকে বের হয়, চাকরি করতে যায় না। কেউ যায় নাকি? তো আজকে একটি রাজনৈতিক দল তারা মানুষকে বলে বেড়াচ্ছে যে তারা নাকি 5 ঘন্টা তাদেরকে চাকরি করার ব্যবস্থা করবে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন তারা এমনিতেই নারীদেরকে চাকরি দিতে চায় না, তারা 5 ঘন্টা নাকি চাকরি করার ব্যবস্থা করে দিবে। আপনি কোন ফ্যাক্টরির মালিক কি যারা যে 8 ঘন্টার কাজ চায় সে 5 ঘন্টা করবে, তার 8 ঘন্টার বেতন দিবে? দিবে নাকি? দিবে না। এবং সেটার পাশাপাশি আমাদের যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছে, তাদেরকে আস্তে আস্তে নারীদেরকে চাকরি দেওয়া থেকে বাদ দেওয়া শুরু করবে, তাই না? কেউ কি শখে বের হয়? আমাদের নারীরা, আমাদের মা, আমাদের বোনরা, আমাদের কন্যা সন্তানরা কেউ শখ করে বাইরে চাকরি করতে যায়? পেটের দায়ে যায় নাকি? কেউ শখে যায় না। আমাদের দেশের নারীরা পর্দাশীল, তারা ইসলামকে মানে, ইসলামকে জানে, তারা পেটের দায়ে, তারা নিজের বিভিন্ন পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যার কারণে তাদেরকে বাড়ি থেকে বের হতে হয়, চাকরি করতে হয়। আজকে তারা
একটি রাজনৈতিক দল আজকে আমাদের নারীদেরকে বলে ঘরে থাকলে তারা খুশি হবে। তো যারা চাকরি করতে যায় তারা তো শখে বাড়ি থেকে বের হয় না, তাদের ভরণ পোষণ কি আপনারা দিবেন নাকি? সেটা তো বলেন নাই। তারা বলছে সম্মান জানাবে। ভাওতাবাজি মানুষ বুঝে, দেশের মানুষ ভাওতাবাজি ভালো মতোই বুঝে, ভাওতাবাজির মধ্যে পড়া যাবে না। তো আমাদের প্রশিক্ষণের কথা যেটা বলেছিলেন আমার ভাই, সত্যিকার অর্থে এত বড় একটা এলাকা, 3.5 লাখের বেশি ভোটার, আমাদের যুবকদের জন্য, আমাদের তরুণদের জন্য, আমাদের নারীদের জন্য, আমাদের বয়স্কদের জন্য, তাদের জন্য বিভিন্ন তথ্য প্রযুক্তি বলেন, কারিগরি শিক্ষা বলেন, আজকে আমাদের অনেক মানুষ আছে তারা নিজেরাই যোগ্যতা অর্জন করতে চায় প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের যুব বিষয়ক মন্ত্রণালয় আছে, মহিলা বিষয়ক মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় আছে, আরো বিভিন্ন সরকারি বিভিন্ন সেক্টরের অনেক জায়গা আছে যেটা থেকে আমাদের এলাকায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু এখানে স্থাপন করা সম্ভব। যেটা আমি আমার ইশতেহার আপনাদের কাছে আসবে, সেখানে আমি উল্লেখ করেছি যে আমাদের এলাকায় একটা সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আমরা স্থাপন করার একেবারেই চেষ্টা করব, রাত দিন 24 ঘন্টা, যাতে আমাদের এলাকার মানুষ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তাদেরকে তারা আরো বেশি যোগ্যতা অর্জন করে, তার মাধ্যমে তারা আয় করে খেতে পারবে। এলাকাবাসী, এখানে আপনারা আমার এক ভাই বলেছেন, এটা আসলে অনেক এলাকার সমস্যা যে আমাদের এলাকার রাস্তাগুলি অনেক সরু। অনেক এক মুরব্বী বলেছেন যে আমার বাবা উদ্যোগ নিয়েছিল, পরবর্তীতে শেষ হয় নাই। আপনারা গিয়ে দেখবেন অনেক দনিয়াতে যে পাশের এলাকা, যে রাস্তা এত সরু ছিল, রাস্তা এখন 20 ফিট করেছে। সেটার কারণে জায়গা জমির মূল্য যেমন হয়েছে, মানুষ গাড়ি নিয়ে বাড়িতে ঢুকে, কোনো যানজট সৃষ্টি হয় না। কিন্তু আমাদের এই এলাকা আজকে রাস্তা অনেক সরু। এটা আমরা সবাই স্থানীয় মানুষ, এই জায়গায় বেশিরভাগ মানুষ আমরা কেউ জায়গা ছাড়ি নাই। আজকে এটার মূল্য আমাদেরকে দিতে হচ্ছে। আজকে বাইরে থেকে আসলে জ্যামে পড়তে হয় আমাদেরকে। আমার এক ভাই বলেছেন যে এখানে ট্রাকগুলি, যে মালবাহী ট্রাক রাতে ঢোকার জন্য, এটা তো রাতে আগে ঢুকতো, কিন্তু এখানে সমাজে আর এখন দেখার কেউ নেই। এই জন্য আমার তরুণ যুবক ভাইরা, সমাজের দায়িত্বে আপনাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের এই সমাজের মুরব্বীরা এই এলাকায় কি হবে, কয়টার সময় ট্রাক ঢুকবে আর কখন ঢুকবে না, এলাকার মুরব্বীরা সিদ্ধান্ত নেবে, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরাই সিদ্ধান্ত জানাবেন, সেগুলি আমরা বাস্তবায়ন করব। এলাকার মানুষের সুবিধা দেখতে হবে। আমাদের এলাকার মানুষ যারা বসবাস করে তাদের সকল সুবিধা নিশ্চিত করতে হবে। এখানে সন্ত্রাসের কথা বলেছেন। আমার বাবা 3বার আপনারা নির্বাচিত করে তাকে সংসদে পাঠিয়েছেন। উনি কোনোদিন কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়নি, বরঞ্চ আমার দলে যদি কেউ সন্ত্রাসী করেছে, মানুষের অন্যায় অবিচার অত্যাচার করেছে, কেউ চাঁদাবাজি করেছে, বা কেউ মানুষের জমি দখল করতে গেছে, তাদেরকে হাতে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে। আমিও ঠিক আমার বাবার মতো, কোন সন্ত্রাসী এলাকায় থাকতে পারবে না, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। আমি 5ই আগস্টের পর আপনারা অনেকে হয়তো জানেন, আমাদের যে কোনো দলের এক ছোট কর্মী অনেক উৎপাত শুরু করেছিল এই 20 ফুটে। আমি রাতে 1:30টার সময় এখানে এসে হাতে নাতে ধরে পিটিয়ে পুলিশের কাছে দিছি, উৎপাত বন্ধ হয়ে গেছে। ভাই, আমি এখানে কোনো দল দেখবো না, কোন প্রকার সন্ত্রাসীদের জায়গা হবে না যারা এলাকায় মানুষের উপর অন্যায় অবিচার করবে। এলাকায় আমার অনেক স্বজনরা বসবাস করে, আমার অনেক ঘনিষ্ঠ স্বজনরা থাকে। এখানে চিন্তা করার কোনো সুযোগ নাই যে আপনারা জোর জবরদস্তি যদি করেন আপনি হয়তো বা মাপ পাবেন। সবার আগে আপনি পুলিশে যাবেন, সবার আগে আপনি থানায় যাবেন, সবার আগে আপনাকে পুলিশে দেব আমি, আপনাকে আইনের আওতায় তুলে দেব আমি। এই কথাটা আমি সুস্পষ্ট ভাবে আমার স্বজনরা যারা আছেন তাদের কাছে আমি বলতে চাই, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনি যেই হন, যত আপনই হন, আপনি মানুষের উপর অন্যায় অবিচার করলে আমি আমার স্বজন প্রীতি আপনারা আমার কাছে পাবেন না। এটা আমি সুস্পষ্ট ভাবে আমার মুরব্বীদের সামনে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় এলাকাবাসী, আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে এখানে বিবিধ সমস্যা, সেই সমস্যার সমাধানগুলি আমরা সবাই ঐক্যবদ্ধ যদি হই, একটি ঐক্যবদ্ধ ঐক্যমত সৃষ্টি হয় আমাদের মধ্যে সমাজের, এবং আমরা সম্মানিত ব্যক্তিদেরকে সামনে রেখে
আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারাই আছি, আমরা তাদের পিছনে থেকে তাদের আশীর্বাদ নিয়ে যদি আমরা কাজ করি, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পুরো জাতি আজকে বসে আছে, তাই না? নাকি কেউ এলাকায় ভোট দিতে পারে নাই, কোন দলের নেতা কর্মীরা ভোট দিতে পারে নাই, কোন ধর্মবর্ণের মানুষ ভোট দিতে পারে নাই, পারছে? এবং ভোট দিতে না পারার কারণে একটি অনির্বাচিত সরকার, যে মানুষের কাছে দায়বদ্ধ ছিল না, কোনো স্বচ্ছতা ছিল না, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে আল্লাহ পাকের বিচার আজকে বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে। আজকে সেই খুনি হাসিনা আমাদের সন্তান তুল্য ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে, দেশের মানুষকে হত্যা করেছে। এই 18 বছরে আমার দলের অনেক নেতা কর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। আজকে তার বিচার হয়েছে বাংলাদেশের মাটিতে, তাকে ফাঁসির রায়ে আজকে ঘোষণা দেয়া হয়েছে। আমার বাবা এবং আমাকে একসাথে তারা জেলে পড়েছে। এরকম পাশাপাশি বিল্ডিং, আমাকে এক বিল্ডিং এ রেখেছে, আমার বাবাকে আরেক বিল্ডিং এ রেখেছে, দেখা করতে দেয়নি তার সাথে। একই কোর্টের হাজিরা, একই কোর্টের মামলার হাজিরা। আমার বাবাকে কোর্টে নিয়ে গেছে, যেই শুনছে আমি আসতেছি কোর্টে হাজিরা দিতে, তাকে নিয়ে গেছে, আমার সাথে কোনো দেখা করতে দেয় নাই। আজকে উনি অসুস্থ শুধু বয়সের কারণে না, এই গত 23-এ উনি যখন জেলে ছিলেন প্রায় 6 মাস, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তার নিউমোনিয়া হয়ে গেছিল, তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। যখন তারা রেখেছে একবারে মৃত্যু সজ্জায়, তাকে তখন ওই হসপিটালে নিয়ে তাকে ফেলে দিয়ে এসেছি। এবং আজকে আমরা বিভিন্ন উন্নত মানের হাসপাতালে তার চিকিৎসা করেছি। ডাক্তার আমাদেরকে বলছে যে ওই সময়ে যে অবহেলায় রাখা হয়েছিল, তার যে তার লাংস একেবারে ধ্বংসের পথে প্রায়। তার এই লাংসটা ঠিক হচ্ছে না, তাই তার ঘন ঘন উনি অসুস্থ হচ্ছেন, তার বারে বারে নিউমোনিয়া হয়ে যাচ্ছেন। শুধু আমার পরিবারের চিত্র না, এটা আপনাদের এই এলাকার সন্তান, এই যে তারা এখানে দাঁড়ায় আছে, এই যে সেলিম দাঁড়ায় আছে, এই যে আমাদের আদিন দাঁড়ায় আছে, ওই যে আমাদের আদনান দাঁড়ায় আছে, আমাদের সেলিম রেজা এখানে আছে, আমাদের মুক্তার এখানে আছে, আমাদের দল ইমরান কাকা আছে, আমাদের দল অনেক নেতা কর্মী, ঠিক একই চিত্র। আমাদের জীবনের 18 বছর তারা নষ্ট করে দিয়েছে। আমাদের এই যে ছেলেরা, এই যে আপনাদের সন্তান, তারা, ওর বাবা হারিয়েছে, স্থানীয় ছেলে, বাড়িঘর আছে, কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। আজকে জীবনের অনেক লম্বা সময় পার করে গেছে, নিজে প্রতিষ্ঠিত হতে পারেনি। আমার এই ধারার মতো হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তারা জীবনের 18 বছর তাদের থেকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদের ছেলেরা এলাকায় কোনো চাঁদাবাজি করে নাই, এলাকার মানুষের জমি দখল করে নাই, এলাকার মানুষের হক নষ্ট করে নাই। এখনো তারা দিন রাত পরিশ্রম করে এলাকার সমাজ ব্যবস্থা ঠিক করতে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, যাতে এলাকার মানুষের দোয়া আমরা অর্জন করতে পারি। বদ্ধ আমরা নিতে চাই না মানুষের। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করবো, এলাকার মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দেব। 18 বছর উৎসর্গ করে দিয়েছি এলাকার মানুষের জন্য, বাকি জীবন উৎসর্গ করে দেবো মানুষের জন্য। মানুষের সেবায় 24 ঘন্টা নিয়ে দিতে পারে, জীবন দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদেরকে, আমার মুরব্বীদের সামনে, সবাই আমার আত্মীয় স্বজন, আমার মুরব্বী এখানে, আমার বটগাছ, তাদের সামনে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি কথা দিচ্ছি, আপনাদেরকে জীবন উৎসর্গ করে দিয়েছি। বাকি সময় আপনাদের জন্য আমি কাটিয়ে দিব মানুষের জনসেবায়। আপনারা, আমরা নতুন যে সমাজ ব্যবস্থা গড়তে চাই, সেখানে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আমরা চাই সমাজে যে আগে আমরা দেখেছি যে অনেক শ্রেণী পেশার মানুষকে সমাজে পাত্তা দেওয়া হতো না, সেই দিন এখন আর নাই। সবাইকে গুরুত্ব দিতে হবে, সবার মতামতকে গুরুত্ব দিয়ে ব্যক্ত করার জায়গা তৈরি করতে হবে, সবার সম্মান দিতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা করতে চাই। প্রিয় এলাকাবাসী, আমি আর কথা বাড়াতে চাই না, 10:45 বাজে। এখানে মুরব্বীরা, অনেক মুরব্বী আছেন, না খেয়ে বসে আছেন। আমি আবারও, আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আমার বক্তব্য শুনেছেন, আমি আপনাদের কাছে ঋণী, আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমার বাবার দায়িত্ব আজকে এখানে পালন করেছেন। আমার বাবা নেই, কিন্তু আমি আমার বাবার সহপাঠী, আমার বাবার বন্ধুরা, আমার বাবার ভাইরা এখানে উপস্থিত আছেন। আমি নিজেকে অনেক শক্তিশালী মনে করছি। অনেক আপনাদের যে দোয়া আমার সাথে যে উপস্থিত আছে, সেটা আমি
সেটা আমি ভাবতে পারি, সেটা আমি অনুভব করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হব না। আমরা দাগি আসামিবাদে কোনো মানুষকে ক্ষতি করার কোনো সুযোগ কাউকে দেব না। সমাজের সবাই ভালো থাকুক, সমাজে যার যার ধর্ম তারা তার তার ভাবে পালন করুক। আমাদের এলাকায় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমরা দেখেছি তাদের সম্পদ কিভাবে জোর জবরদস্তি লুণ্ঠন করে বিচারের নামে জায়গা জমি দখল করে নিয়েছে। কি নাই নাই? হিন্দু সম্প্রদায়ের ভাইরা নাই আমার এখানে? আছে। কোনো ভয়ের আপনাদের কারণ নাই। আপনারা এলাকার সন্তান, জন্মগতভাবে আপনাদের সমান অধিকার এলাকার অন্য ধর্মের মানুষের, মুসলমান ধর্মের মানুষের যে অধিকার, আপনারও ঠিক সেই অধিকার এলাকায়। কেউ আপনাদের উপর অত্যাচার নির্যাতন করবে, ভয়ভীতি দেখাবে, আপনাদের সম্পদ লুণ্ঠন করবে, সেটার সুযোগ কারো নাই। যাই হোক, আমি কথা বলতে থাকলে অনেক রাত হয়ে যাবে। আমার মনে হয় আমার মুরব্বীরাও অনেক কথা শুনেছেন। আমি কৃতজ্ঞতা জানাই। আমি আবারও আমাদের মুরব্বী সাত্তার কাকা আমেরিকায় আছেন, উনি ওনার বাসায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আবারও তার পরিবার জুয়েল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমার প্রত্যেকটি মুরব্বী এখানে যারা আছেন আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের দোয়ায় মানুষের সকল কাজ আমি সম্পন্ন করতে পারি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার এই প্রিয় এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।